সো মেটাবলিক রেসপন্সের মানে আমাদের এই কনসেপ্টটা কি যে একটা সার্জারিতে তোমার হচ্ছে ইনজুরি কিভাবে ইফেক্ট ফেলবে বা এটার কনসেপ্টটা হচ্ছে তুমি ফিজিওলজিতে পড়ে আসছো যে ক্লড ক্লড বার্নার্ড সে প্রথম তোমার হচ্ছে একটা কনসেপ্ট দেয়, সেটা হচ্ছে মিলিও ইন্টেরিয়র। অর্থাৎ আমার হচ্ছে বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়া সত্ত্বেও আমার হচ্ছে বডির হচ্ছে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট সেটা কোনো পরিবর্তন হবে না, এটাই হচ্ছে সেই মিলিও ইন্টেরিয়র বলা হয়। অর্থাৎ আমার ইসিএফ এর কোনো পরিবর্তন হবে না। এই ক্লড বার্নার্ড প্রথমে এই কনসেপ্টটা দেয়। এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা জানি যে হোমিওস্ট্যাসিস অর্থাৎ হচ্ছে হোমিওস্ট্যাসিস হচ্ছে প্রতিষ্ঠিত, অর্থাৎ সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা অর্থাৎ আমার যেটাই হোক, আমার বডি যাই হোক, সেটা কি করতে মেনটেন করতে হচ্ছে চাই, এই হোমিওস্ট্যাসিস অবস্থা মেনটেন করতে চাই। সেটা ইনজুরি হোক, সেটা সার্জারি হোক, সেটা যে অবস্থায় থাক, আমার বডির মেইন কনসেপ্ট হচ্ছে এই হচ্ছে আপনার হচ্ছে হেমোস্ট্যাসিস মেনটেন করা। এখন এই হেমোস্ট্যাসিস মেনটেন করতে গিয়ে আমরা একটা সার্জারি করতেছি, তাহলে আমরা কি হচ্ছে আর্টিফিশিয়াল একটা ইনজুরি করতেছি। তার মানে আমাদেরকে এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে এই সার্জারি ইনজুরিটা খুব দ্রুত হিল হয়ে যায়, বা হচ্ছে আমার পেশেন্টের যে হচ্ছে সাফারিং সেটাও যেন খুব বেশি লং টার্ম না যায়। এটাই হচ্ছে আমাদের সার্জারির হচ্ছে মানে রিকভারি যে এটা করব তার একটা মূল কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে বিল্ড আপ করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে কোন কোন ফ্যাক্টর গুলা মানে হচ্ছে যদি আমি পারসিস্ট করে তাহলে আমার জিনিসটাকে আরো অনেক দীর্ঘায়িত হবে। এইসব জিনিসগুলোকে আগে আইডেন্টিফাই করব আমরা, তারপরে হচ্ছে এটা এটা সলিউশন কি সেটা সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই দেখেন যে আমরা আমরা প্রথমে একটা কনসেপ্টই আলোচনা করলাম যে আমাদের সার্জারি করব, কিন্তু সার্জারিটা হইতে হবে স্ট্রেস ফ্রি। স্ট্রেস ফ্রি স্ট্রেস ফ্রি সার্জারি হইতে হবে। তাইলেই হচ্ছে আমার হচ্ছে মানে সার্জারি যে ইনজুরির ডিউরেশন বা হিলিং এর যে টাইম সেটা কমে আসবে। এটা একটা কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমাদের ইনজুরির যে রেসপন্স, এই ইনজুরির রেসপন্সটা কেমন। যেমন ধরেন আপনি আপনি অ্যাকশন পটেনশিয়াল পড়ে আসছেন, যে অ্যাকশন পটেনশিয়াল হয় আপনার ফলো করে কি অল অর নান ল, তাই না? অল অর নান ল ফলো করে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। যদি আমার স্টিমুলাস আসে তাহলে কি হবে, আপনার হচ্ছে মানে হয় হচ্ছে সে থ্রেশহোল্ড ক্রস করবে, অর্থাৎ সে যদি থ্রেশহোল্ড ক্রস করে তাহলে সেই হচ্ছে আপনার অ্যাকশন পটেনশিয়াল দিবে, নতুবা সে দিবে না। কিন্তু ইনজুরির ক্ষেত্রে এরকম না, অল অ্যান্ড লার্ন ল না, সে হচ্ছে গ্রেডেড। গ্রেডেড বলতে বোঝাচ্ছি যদি ইনজুরি সিভিয়ার হয় তাহলে আপনার হচ্ছে রেসপন্সও সিভিয়ার হবে, যদি ইনজুরি হচ্ছে স্লো হয় তাহলে রেসপন্সও স্লো হবে। তার মানে হচ্ছে আমার ইনজুরি হচ্ছে গ্রেডেড রেসপন্স দেয়। ইনজুরি আপনাকে অবশ্যই গ্রেডেড রেসপন্স দিবে, গ্রেডেড রেসপন্স দিবে। এটা একটা জিনিস। এখন দেখেন আপনার ইনজুরি হচ্ছে গ্রেডেড রেসপন্স দিল, তাহলে ইনজুরি একটা পেশেন্টের যখন ইনজুরি হবে তখন আমার বডি কোন সিস্টেম ফার্স্ট এটাকে ইনকাউন্টার করবে, কোন সিস্টেম ফার্স্ট ইনকাউন্টার করবে। আপনি জানেন আমাদের যখনই কোনো অফেন্সিভ এজেন্ট বা কোনো হচ্ছে সাবস্টেন্স আমাদের বডিতে প্রবেশ করে বা অ্যাটাক করে, আমাদের কোন সিস্টেম অ্যাক্টিভেট হয়? ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়। তার মানে একটা ইনজুরি হলে আমাদের প্রথম যে সিস্টেমটা অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। এবং আরো যদি আমি ক্লিয়ারিফাই করি তাহলে ইমিউন সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার ইনেট ইমিউনিটি, আর একটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ পার্ট। এখন আপনি এটাও জানেন যে ইনেট ইমিউনিটি অর্থাৎ আমার ইনজুরিটা কোনো স্পেসিফিক বা নন স্পেসিফিক এটাকে আইডেন্টিফাই করে না, মানে সার্জারি তো করতেছেন, তা সার্জারিতে যে ইনজুরি কাট ইনসিশন দিচ্ছেন এটা নিশ্চয়ই স্পেসিফিক বা নন স্পেসিফিক এরকম প্রথমে এনকাউন্টার করবে না। তার মানে ফার্স্ট আমার প্রথম অ্যাকশন প্লেতে আসবে হচ্ছে ইনেট ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটির আপনার কম্পোনেন্ট কি কি আপনি জানেন? আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির কম্পোনেন্ট হচ্ছে লিম্ফোসাইট, মেইনলি লিম্ফোসাইট। তো সেই লিম্ফোসাইটের কে কে আছে আপনি এটাও জানেন যে লিম্ফোসাইট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বি সেল আর একটা হচ্ছে টি সেল। আর বি সেল পরে কিসে কনভার্ট হয়? বি সেল পরে হচ্ছে প্লাজমা সেলে কনভার্ট হয়, আর প্লাজমা সেল থেকে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাডাপটিভ ইমিউনিটির একটা পার্ট। আর টি সেল আপনি জানেন সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে CD4 পজিটিভ টি সেল, আর একটা হচ্ছে CD8 পজিটিভ টি সেল। CD4 পজিটিভ টি সেলকে বলা হয় হচ্ছে হেল্পার টি সেল, আর CD8 পজিটিভ টি সেলকে বলা হয় সাইটোটক্সিক টি সেল।
সাইটোটক্সিক টি সেল। তার মানে আমরা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি পার্ট জানি, তাহলে আমার ইনেট ইমিউনিটি পার্ট কে কে? আপনি জানেন আমাদের ইনেট ইমিউনিটির সব থেকে প্রথম একটা ইনফ্লামেশন হলে প্রথম কোন অর্গান, কোন হচ্ছে ডাব্লিউবিসিটা আসে? হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, সেটা হচ্ছে নিউট্রিফিল। তার মানে ফার্স্ট হচ্ছে নিউট্রিফিল আসে। তারপরে কি আসে? নিউট্রিফিলের পরে কি আসে? নিউট্রিফিলের পরে অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে 48 আওয়ার্স পরে, অর্থাৎ 3 দিন পরে, 3 দিন পরে যে চলে আসবে সে হচ্ছে আপনার সেই ম্যাক্রোফেজ, আমাদের বিখ্যাত ম্যাক্রোফেজ। তার মানে আমাদের 3 দিন পরে যেটা চলে আসে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। আর আমাদের কি আছে? আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে, সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো আমাদের হচ্ছে কি, আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও আমাদের হচ্ছে এই ইনেট ইমিউনিটি পার্ট। সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে একটা তো অলরেডি আপনার হচ্ছে ম্যাক্রোফেজ তো আছেই, আরেকটা কমন একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার নাম হচ্ছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাই ডেনড্রাইটিক সেল। এখন আপনি আমাকে বলেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মূলত তিনজন, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মূলত তিনজন। একটা হচ্ছে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, আর একটা বি সেল। বি সেল কি ইনেট ইমিউনিটির পার্ট হবে? নিশ্চয়ই না, কারণ সে তো অলরেডি আমরা বলে আসছি সে অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট। তার মানে হচ্ছে দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে আপনার হচ্ছে ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল সেটা হচ্ছে আপনার ইনেট ইমিউনিটির পার্ট, কিন্তু বি সেল কখনোই আপনার ইনেট ইমিউনিটির পার্ট না, সে সবসময় আপনার কার পার্ট? আপনার হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট। সো এই জিনিসটা আমরা পারি। এবার দেখেন আপনার হচ্ছে একটা একটা ইনজুরি হইলে আপনার প্রথম কোন জিনিসটা হবে? সাপোজ আমি ধরে নিলাম যে আপনার কোন এক জায়গা থেকে হেমোরেজ হচ্ছে, একটা পেশেন্টের হেমোরেজ হচ্ছে। এখন পেশেন্টের যদি এই একটা ইনজুরিতে হেমোরেজ হয়, অর্থাৎ হচ্ছে তার একটা ইনজুরিয়াস স্টিমুলাস হেমোরেজ হলো, তাহলে হেমোরেজ হলে তার প্রথমে বডিতে যে জিনিসগুলো হবে সেই সেই জিনিসের মধ্যে আমরা কতগুলো ফেজে ভাগ করব। তার আগে সাপোজ একটা নর্মালি আমরা চিন্তা করি যে যদি হেমোরেজ হয় তাহলে নিশ্চয়ই পেশেন্টের বিপি কমে যাবে। বিপি যদি কমে যায় তাহলে দেখেন বিপি কমলে কি কি ঘটনা ঘটতে পারে। এক, বিপি কমলে তার তো ব্লাড লস হচ্ছে, হেমোরেজ মানে তো ব্লাড লস, ব্লাড লস। তাহলে ব্লাড লস হলে তার যেটা হবে সেটা হচ্ছে একটা তার হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে, অর্থাৎ পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যায়, হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। তাহলে হাইপোক্সিয়া ডেভেলপ করলে আপনার একটা জিনিস হবে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, অ্যাসিডোসিস হবে। প্লাস পেশেন্টের যেহেতু আমাদের বডির টেম্পারেচার মেনটেন করে কি, আমাদের বডির টেম্পারেচার মেইনলি ব্লাড, মানে আপনি পড়ে আসছেন যে আমাদের কোর টেম্পারেচার পেরিফেরি টেম্পারেচার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। মানে হচ্ছে যদি আমার পেরিফেরিতে 36 ডিগ্রি হয় তাহলে আমাদের কোর টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস। এটা মেনটেন করে কিভাবে? এটা হচ্ছে এই হচ্ছে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন অফ দ্য ব্লাড, অর্থাৎ হচ্ছে পেরিফেরিতে ব্লাড কম যায় আর সেন্ট্রালে বেশি ব্লাড যায়, এইভাবে সে মেনটেন করে। তার মানে যেহেতু বিপি কমে গেছে তার মানে আলটিমেটলি কি হবে, আমার কোর টেম্পারেচারও ফল করবে। তার মানে আমার একটা একটা জিনিস হতে পারে যে পেশেন্টের হাইপোথার্মিয়া হবে। এই জন্য দেখবেন যে সকল পেশেন্ট ওয়ার্ডে দেখবেন, যে সকল পেশেন্টের অপারেশন হয় পোস্ট অপারেটিভ থাকে ওদের গরমকালেও হচ্ছে আপনার কম্বল দিয়ে রাখতে হয়। এই 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 জিনিসটার কারণে যে অত্যাধিক ব্লাড লস হয়েছে, কোর টেম্পারেচার ফল করে, এই জন্য তাদের হাইপোথার্মিয়া হয়। প্লাস আরেকটা জিনিস দেখেন, এই এই যে ইনজুরিয়াস স্টিমুলাস, এই ইনজুরিয়াস স্টিমুলাস আপনি আপনি পড়ে আসছেন যে আমাদের বডিতে যখনই ইনজুরিয়াস স্টিমুলাস অ্যাক্টিভেটেড হয়, আমরা যখন ভয় পাই বা হয় কোন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়? সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয় না প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়? অবশ্যই সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়, সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়। তার মানে এই পেশেন্টের এখন কি হবে? এই পেশেন্টের দেখেন আপনার হার্ট রেট বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে। এই পেশেন্টের আপনার রেসপিরেটরি রেট বেড়ে যাবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে। তার মানে এটাও তার হচ্ছে একটা ইনজুরি স্টিমুলাসের রেসপন্স। আপনি যদি পোস্ট অপারেটিভ পেশেন্টে দেখেন তো অবশ্যই দেখবেন তার হচ্ছে হার্ট সাধারণত বেশি থাকে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। প্লাস আপনি যদি এর ব্লাড সুগার মনিটর করেন, এই পেশেন্টের ব্লাড সুগার মনিটর করেন তাহলে আরেকটা জিনিস ঘটবে। ব্লাড সুগার অর্থাৎ ব্লাড গ্লুকোজ যদি মনিটর করেন তাহলে এর ব্লাড গ্লুকোজ অবশ্যই বেশি থাকবে। তার কারণ কি? ব্লাড গ্লুকোজের বেশি কেন? কারণ হচ্ছে আপনার এই পেশেন্টের ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। তার মানে হচ্ছে এই এই পেশেন্টের বডিতে আপনার ইনসুলিনের পরিমাণ কমে যাবে, ইনসুলিনের পরিমাণ কমে যাবে। আর ইনসুলিনের পরিবর্তে কি কি হবে? এই যে
আপনার হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোন, অর্থাৎ অ্যান্টি গ্লু মানে হচ্ছে ইনসুলিনের বিপরীতে যে কাজ করে সেই কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বেড়ে যাবে। সেই কাউন্টার রেগুলেটরি হরমোনগুলোর মধ্যে কি আছে আপনি জানেন? গ্রোথ হরমোন, তারপর হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন তারপরে হচ্ছে আপনার হচ্ছে এসিটিএইচ, তারপরে আপনার হচ্ছে ক্যাটেকোলামাইন্স, মানে হচ্ছে কর্টিসল। আসিম্পেথেটিকে তো হচ্ছে আপনার ক্যাটেকোলামাইন্স, ক্যাটেকোলামাইন্স। এইসব হরমোনগুলোর হচ্ছে আপনার কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। এইসব হরমোনগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এখন এর ফলে অসুবিধা কোথায়? এর ফলে অসুবিধা হচ্ছে, দেখেন আপনার গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এক, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে পেশেন্টের আপনার হচ্ছে ইনফেকশনের চান্স, ইনফেকশনের রিস্ক বেড়ে গেল, এই একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে পেশেন্ট, আপনার ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন, অর্থাৎ সে বডির বিভিন্ন জিনিস সিনথেসিস করতে সাহায্য করে। তার মানে হচ্ছে সে বডির সিনথেসিস না করে সে কোন দিকে যাচ্ছে, ক্যাটাবলিক স্টেটে চলে যাচ্ছে, যেটা আমার পেশেন্টের জন্য খারাপ। ঠিক আছে? তার মানে দেখেন আমার আমার মেটাবলিক রেসপন্স, এই মেটাবলিক রেসপন্স গুলোকে আমাকে কম্প্রোমাইজ করতে হবে, যার ফলে আমার পেশেন্টের একটা অপটিমাইজ স্টেট প্রোভাইড করতে পারি, যার ফলে তার হচ্ছে ইনজুরির সমস্ত ফ্যাক্ট গুলা খুব লিমিটেড স্টেটে থাকে এবং তার হচ্ছে আপনার রিকভারি খুব তাড়াতাড়ি হয়। এটাই হচ্ছে আমার স্ট্রেস ফ্রি সার্জারির কনসেপ্ট। বুঝতে পারছেন? আমরা এই জিনিসগুলো আবার নিয়ে আসবো। জাস্ট আমরা বোঝাইলাম যে একটা ইনজুরি স্টিমুলাস কিভাবে আপনার এইসব ফ্যাক্টর গুলোকে মানে ম্যানিপুলেটেড করে। ওকে, এখন দেখেন এই ইনজুরির দুইটা স্টেট, একটা হচ্ছে অ্যাকিউট স্টেট আর একটা হচ্ছে ক্রনিক স্টেট। অ্যাকিউট আর হচ্ছে ক্রনিক। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আপনার যাদের হচ্ছে যে সকল পেশেন্টের হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অর্থাৎ ক্যান্সার, কার্সিনোমা স্টোমাক বা এরকম ক্যান্সারের পেশেন্ট, সে কখনো মোটা হয় না, মোটা পেশেন্ট হয় না। তার মানে দেখেন যদি আমার ইনজুরি স্টিমুলাস অনেক দিন ধরে থাকে তাহলে পেশেন্ট কি হবে? ক্যাকেকশিয়া হবে, মানে অস্টিং হবে, তার অস্টিং হবে, মাসেল অস্টিং হবে, অস্টিং হবে। এটা একটা কোর কনসেপ্ট। এখন এই ওয়াস্টিং এর জন্য আপনার একটা সাইটোকাইন খুব পরিমাণে দায়ী। সেই সাইটোকাইনটার নাম কি? আপনার টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা। টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা। তাহলে আপনাকে যদি কখনো কোশ্চেন করে যে এরকম যে হুইচ হুইচ সাইটোকাইন ইজ রেসপন্সিবল ফর ক্যাকেকশিয়া, তার মানে কি হবে? আপনার ইন্টারফেরন আলফা। ঠিক আছে? এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে কি অ্যাকুইট ফেজ। আমরা একটু আগে দেখা আসলাম এই যে আমরা যে জিনিসগুলো আলোচনা করছি, আমরা এখানে যে জিনিসগুলো আলোচনা করছি এই সবগুলো অ্যাকুইট ফেজে। তার মানে আমাদের কি হবে এখানে? কাউন্টার রেগুলেটরি হরমোন, কাউন্টার রেগুলেটরি হরমোনের পরিমাণ বেড়ে যাবে। কাউন্টার রেগুলেটরি হরমোনের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে? কাউন্টার রেগুলেটরি হরমোনের পরিমাণ বেড়ে যাবে। আসলে একটু আগে আমরা এই যে যে নামগুলো আমরা বললাম, যে গ্লুকাগন, কর্টিসল, এইগুলা সবই হচ্ছে আপনার এই কাউন্টার রেগুলেটরি হরমোন। সো হচ্ছে, সরি, কাউন্টার রেগুলেটরি হরমোন, এই কাউন্টার রেগুলেটরি হরমোন গুলো সবই হচ্ছে আপনার বেড়ে যাবে। ঠিক আছে? এটা একটা পয়েন্ট। তার মানে অ্যাকিউট ইনজুরি আর ক্রনিক ইনজুরির মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আপনার একটাতে হচ্ছে ক্রনিক ইনজুরিতে অস্টিং হয়, আর তার জন্য দায়ী হচ্ছে আপনার ইন্টারলুকিন হচ্ছে আহ, মানে ইন্টারলুকিন, সরি ইন্টারলুকিন না, টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা। আর কাউন্টার রেগুলেটরি অ্যাকিউট ফেজের ক্ষেত্রে কাউন্টার রেগুলেটরি হরমোন বেড়ে যায়। এখন ধরেন আমরা প্রথমে পড়ে আসছি যে ইনেট ইমিউনিটি, মানে অ্যাকিউট ফেজের ক্ষেত্রে আমার মূলত যে সিস্টেমটা অ্যাক্টিভেট হয় সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি। এখন এই ইনেট ইমিউনিটির ক্ষেত্রে আপনার হচ্ছে প্রিন্সিপাল কোন সেল আমরা বলছি, কিন্তু প্রথমেই আসে হচ্ছে নিউট্রোফিল। বাট আপনাকে যদি বলে যে অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে দুইটা, যদি আমি নিয়ে আসতে চাই, দুইটা সেলের নাম নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমার হচ্ছে প্রথমে আসবে হচ্ছে নিউট্রোফিল, আর দ্বিতীয় আসবে হচ্ছে ম্যাক্রোফেজ। দ্বিতীয় আসবে হচ্ছে ম্যাক্রোফেজ। ঠিক আছে? তার মধ্যে প্রিন্সিপালি আফটার 24 আওয়ার্স, আফটার 24 আওয়ার্স যদি কোশ্চেন উল্লেখ থাকে যে আফটার 24 আওয়ার্স কোন কোন হচ্ছে সেলের পরিমাণ বেশি হয়ে যাবে, সেটা অবশ্যই ম্যাক্রোফেজ দিতে হবে। কারণ 24 আওয়ার্স এর পরে মূলত ম্যাক্রোফেজ হচ্ছে প্রিডোমিনেন্ট হয়ে যায়। এটা একটা জিনিস। প্লাস হচ্ছে আপনার এই ইনেট ইমিউনিটি মানে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কতগুলো সাইটোকাইন রিলিজ হয়, যেমন হচ্ছে ইন্টারলিউকিন 1, তারপর হচ্ছে টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা, আরেকটা হচ্ছে ইন্টারলিউকিন 6। ইন্টারলিউকিন 6 আপনি আপনার হচ্ছে ইমিউনোলজির হচ্ছে নলেজ থেকে জানেন যে এই দুইজন আপনার হাইপোথ্যালামাসে যাবে।
হাইপোথ্যালামাসে যাবে, হাইপোথ্যালামাসে গিয়ে কি করবে? সে হচ্ছে আপনার হাইপোথ্যালামাসে গিয়ে আপনার হচ্ছে ইন্টারলিউকিন 2 এর পরিমাণ, মানে সরি, আপনার প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু এর পরিমাণ, প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু এর পরিমাণ বাড়ায় দিবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু করবে কি? আপনার হচ্ছে হাইপোথ্যালামাসে যে টেম্পারেচার সেট পয়েন্ট, সেই সেট পয়েন্টকে বাড়ায় দিবে, তাহলে টেম্পারেচার সেট পয়েন্ট বেড়ে যাবে। টেম্পারেচার সেট পয়েন্ট বেড়ে যাবে, আর টেম্পারেচার সেট পয়েন্ট বেড়ে গেলে সেটাকে কি বলে? আপনার ফিভার বলে। তার মানে এই দুইজন আপনার হচ্ছে ফিভারের জন্য দায়ী। ওকে, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে এই যে ইন্টারলিউকিন 6, এই ইন্টারলিউকিন 6 কি করবে? এই ইন্টারলিউকিন 6 আপনার লিভারে যাবে। লিভারে গিয়ে কি কি তৈরি করবে? লিভারে গিয়ে অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট তৈরি করবে। অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট তৈরি করবে। যেমন আমাদের একটা অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। তারপরে যদি ধরেন ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন, এরা সবাই হচ্ছে অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। তো এদের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আমরা আমরা জানি যে কোনো পেশেন্টের যদি হচ্ছে সিআরপি বাড়ে, তার মানে আমি ধরে নিতে পারি তার বডিতে একটা ইনফ্লামেশন চলছে, যার কারণে এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়ছে। ঠিক আছে? সো এরকম যে অ্যাকুট ইনফ্লামেশনের ক্ষেত্রে আপনার ইন্টারলিউকিন 6, তার মানে যদি আপনাকে বলে যে কোশ্চেন এরকম করে যে লিভার থেকে অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট তৈরির জন্য দায়ী কে? আপনার ইন্টারলিউকিন 6 হবে। ঠিক আছে, এটা একদম একটা এই জিনিস। ওকে, আরেকটা জিনিস আপনি জানেন যে ইনফ্লামেশনে কি হয়? আপনার হচ্ছে ভেসোডাইলেশন। এখন আপনি আমাকে বলেন এই ভেসোডাইলেশনের জন্য দায়ী কোন সাইটোকাইন? এটা আপনি পড়ে আসছেন যে আমাদের মেইনলি ইনফ্লামেশনের জন্য যে ভেসোডাইলেশন হয় তার জন্য দায়ী হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড। আর এটা তৈরি করে কি? আপনার হচ্ছে মানে নাইট্রিক অক্সাইড সাধারণত তৈরি হয় আর্জিনিন থেকে। আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড সিনথেসিস হয়। আর এর জন্য নাইট্রিক অক্সাইড সিনথেস এনজাইম ইউজ হয়, নাইট্রিক অক্সাইড সিনথেস এনজাইম ইউজ হয়। কিন্তু এখানে দেখেন আমি কি কি দ্বারা এই নাইট্রিক অক্সাইড সিনথেসকে মানে স্টিমুলেট করতেছি? ইনফ্লামেশনের দ্বারা। দ্যাটস ওয়াই এখানে এই এই জায়গাটার নাম হচ্ছে ইনডিউসিবল, ইনডিউসিবল নাইট্রিক অক্সাইড সিনথেস। তার মানে হচ্ছে আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড সিনথেস, যেটা একটা ভেসোডাইলেটর, অর্থাৎ এটা একটা ভেসোডাইলেটর, ভেসোডাইলেটর। সেটা হচ্ছে আপনার, সেটা কি দিয়ে তৈরি হয়? এই হচ্ছে ইনডিউসিবল নাইট্রিক অক্সাইড সিনথেস দিয়ে। ঠিক আছে, যার কারণে আপনার হচ্ছে ভেসোডাইলেশন বা এই সাবস্টেন্স গুলা হচ্ছে জিনিসগুলো তৈরি হচ্ছে। এটা একটা point। ঠিক আছে, এই নাইট্রিক অক্সাইড সিনথেসিস আরেকটা নাম আছে, কি নাম? ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এই যার নামই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, তার নামই নাইট্রিক অক্সাইড, সেটাই আবার পটেন্ট ভেসোডাইলেটর। ঠিক আছে, এটা একটা জিনিস। এখন দেখেন আমি এতক্ষণ যা পড়ালাম সেটা একটা বক্সের বক্সের মাধ্যমে আপনার বইতে লেখা আছে। সেটা এরকম, এই যে যে দেখেন আপনার বইতে যে জিনিসটা লেখা আছে যে আপনার আহ, মানে আমাদের আহ, যে হচ্ছে একটা ইনজুরির ফলে কি কি বেড়ে যাবে? আমাদের যে কাউন্টার রেগুলেটরি হরমোন, সেই কাউন্টার রেগুলেটরি হরমোন কি আছে? দেখেন এসিটিএইচ, গ্রোথ হরমোন, তারপর অ্যাড্রেনালিন, কর্টিসল, এদের পরিমাণ বেড়ে যাবে। আর কার পরিমাণ, প্লাস হচ্ছে গ্লুকাগনের পরিমাণ বেড়ে যাবে। প্লাস কার পরিমাণ কমে যাবে? দেখেন ইনসুলিনের পরিমাণ কমে যাবে। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের পরিমাণ কমে যাবে। টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাবে। থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যাবে। এখন আপনি আমাকে বলেন থাইরয়েড হরমোন কেন কমবে? থাইরয়েড হরমোন কেন কমবে? দেখেন আমার বডির থাইরয়েড হরমোন মূলত সে হচ্ছে ক্যাটাবলিক হরমোন। ক্যাটাবলিক হরমোন অর্থাৎ সে বডির হচ্ছে এনার্জি কনজিউমিং হচ্ছে ক্যাপাসিটি বাড়ায় দেয়, অর্থাৎ বেজাল মেটাবলিক রেট বাড়ায় দেয়। আপনি জানেন আমাদের সেলে একটা পাম্প আছে, সেই পাম্পটার নাম কি? সেটা হচ্ছে থ্রি সোডিয়াম আউট করে, থ্রি সোডিয়াম আউট করে, আর 2 পটাশিয়াম ইন করে। এই পাম্পটাই হচ্ছে আমাদের হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, এটিপিএস পাম্প। আর এই এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের জন্য যে শক্তি ব্যয় হয়, সেটাকেই ডিটারমাইন করা হয় হচ্ছে বেজাল মেটাবলিক রেট হিসেবে। বেজাল মেটাবলিক রেট হিসেবে। এখন একটা ইনজুরির ফলে এমনি পেশেন্টের হচ্ছে অনেক বেশি খরচ হচ্ছে, মানে হচ্ছে তার হচ্ছে আরো যদি আপনি এই বেজাল মেটাবলিক রেট বাড়াই দেন, তাহলে আরো অসুবিধা। এই জন্যই বডি কি করছে? আপনার টি4 কে আপনার বডি কমাই দিছে। এই জন্যই আপনার একটা পেশেন্ট যখন একটা ইনজুরিতে পড়ে তখন তার থাইরয়েড হরমোনের লেভেল কমে যায়। এটা একটা পয়েন্ট। প্লাস আর একটা জিনিস দেখেন, আপনি এখানে পারেন যে হচ্ছে এই ইন্টারলিউকিন 6 কি কাজ করে আমরা পারি। ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন হচ্ছে টিউমার নেক্রোজিং ফ্যাক্টর কি কি কাজ করে এটাও আমরা পারি। যে এরা দুইজন হচ্ছে আপনার মূলত এর যদি একটা স্পেসিফিক ফাংশন দেখি যে ক্রনিক স্টেটে ক্যাকেক্সিয়া করে, ক্যাকেক্সিয়া করে। আর
আরেকটা স্টেটে হচ্ছে এই দুইজন হচ্ছে কি করে, আপনার হচ্ছে ফিভার তৈরি করে, তাই না? ফিভার তৈরি করে। ওকে, ফিভার তৈরি করে। এখন ইন্টারলিউকিন 6 এর ক্ষেত্রে আমরা পড়ে আসছি যে ইন্টারলিউকিন 6 কি তৈরি করে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন তৈরি করে, মানে মেইনলি হচ্ছে অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে লিভার থেকে। আর হচ্ছে আপনার এই ইন্টারলিউকিন 8 এর কথা বলিনি আমরা, ইন্টারলিউকিন 8 একটি কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, সে মূলত নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। নিউট্রোফিল নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে, এই একটা পয়েন্ট। ওকে, এখন দেখেন গ্লুকাগন, গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন ইনসুলিনের বিপরীতে কাজ করে। তার মানে ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন, তাহলে গ্লুকাগন কি হবে? ক্যাটাবলিক হরমোন হবে, তাই না? এবং সে কি করে, ব্লাডে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, এটা একটা জিনিস। তারপরে অ্যালডোস্টেরন, এগুলো আপনি পারবেন, এগুলো নিয়ে হচ্ছে খুব নেই। সো আমরা নেক্সট কনসেপ্টে যাই, ঠিক আছে? এখন একটা হচ্ছে আপনার নেক্সট কনসেপ্টটা এমন যে একটা ইনজুরির কয়টা ফেজ হইতে পারে, একটা ইনজুরি কয়টা ফেজ হতে পারে। তো ইনজুরি, একটা ইনজুরি তিনটা ফেজ, একটা হচ্ছে এফ ফেজ, একটা হচ্ছে ফ্লো ফেজ, আরেকটা হচ্ছে রিকভারি ফেজ। তাহলে দেখেন আমরা, আমার একটা হচ্ছে এফ ফেজ, একটা হচ্ছে ফ্লো ফেজ, আরেকটা হচ্ছে রিকভারি। এখন এফ ফেজ হচ্ছে আওয়ার্স এর মধ্যে যে রেসপন্সটা হবে সেটা হচ্ছে এফ ফেজের মধ্যে, যেটা হচ্ছে আপনার ডেজ এর মধ্যে হবে, অর্থাৎ 10 to 14 ডেজ যে রেসপন্সটা হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্লো ফেজ। আর এটা হচ্ছে রিকভারি, হচ্ছে উইকস লং প্রসেস, অর্থাৎ এক সপ্তাহ পরে গিয়ে আপনার হচ্ছে এই রিকভারি ফেজের ইনিশিয়েশন হয়। এখন দেখেন আওয়ার ফেজের হচ্ছে সুবিধাটা কি, আমরা দেখেন আমরা একটা উদাহরণ নিয়েছিলাম যে হেমোরেজের ফলে কি হয়, ব্লাড লস হয়, ব্লাড লসের ফলে হচ্ছে পেশেন্টের কি হবে, বিপি ফল করবে। তাহলে আমি বলতেই পারি যে এফ ফেজের ক্রাইটেরিয়ার মধ্যে মূলত হচ্ছে শকের ক্রাইটেরিয়া চলে আসবে, শক। এখন আপনি জানেন শকে কি হয়, শকে পেশেন্টের হচ্ছে হাইপোভলিয়া, ভালো হাইপোভলিমিয়া হবে না হাইপারভলিমিয়া হবে? অবভিয়াসলি আপনার হাইপোভলিমিয়া হবে। ওকে, পেশেন্টের বেজাল মেটাবলিক রেট বাড়বে না কমবে? যেহেতু পেশেন্ট শকে আছে তাহলে অবশ্যই বেজাল মেটাবলিক রেট কমে যাবে পেশেন্টের। তারপরে কার্ডিয়াক আউটপুট, এই পেশেন্টের কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে? হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, কার্ডিয়াক আউটপুট অবশ্যই কমে যাবে। ওকে, পেশেন্টের হাইপোথার্মিয়া হবে না হাইপারথার্মিয়া হবে? হ্যাঁ, আমরা দেখাই আসছি কিভাবে হাইপোথার্মিয়া হয়, তাহলে পেশেন্টের হাইপোথার্মিয়া হবে। পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হবে? হ্যাঁ, অবশ্যই পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। ওকে, একটা পয়েন্ট। তাহলে দেখেন ফ্লো ফেজের হচ্ছে আপনি আপনি সরি এফ ফেজের ক্রাইটেরিয়া আপনি খুব সহজে বের করতে পারবেন। তাহলে প্রথম কি আপনি মনে রাখবেন যে এফ ফেজ আওয়ার্স এর মধ্যে হয় এবং তার ফিচার কি, শকের মতো ফিচার, ব্যাস বাকি সবকিছু আপনি হচ্ছে সিনথেসিস করতে পারবেন। ওকে, এবার আসেন ফ্লো ফেজ হচ্ছে আপনার ডেজ লং প্রসেস এবং এর দুইটা স্টেট আছে। একটা হচ্ছে আপনার প্রথমে যে স্টেটটা আসবে সেটা হচ্ছে ক্যাটাবলিক ফেজ, আর দ্বিতীয় যে ফেজটা আসবে সেটা হচ্ছে অ্যানাবলিক ফেজ। এখন দেখেন আমি যদি একটুখানি আবার এফ ফেজে আসি, এফ ফেজের মানে আপনার হচ্ছে প্রিন্সিপাল কি, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল এফ ফেজের? দেখেন আমার শক স্টেটে রাখছে, অর্থাৎ পেশেন্ট সবকিছু থেকে কি করতেছে, তার এনার্জি কনজার্ভ করার চেষ্টা করতেছে। তার মানে এফ ফেজের মূল মানে উদ্দেশ্য বা হচ্ছে আপনার, এটাকে যদি বলি, তার হচ্ছে মানে ইন্ডিকেশন কি, তার ইন্ডিকেশন হচ্ছে এনার্জি কনজারভেশন। কেন এনার্জি কনজারভেশন করতে হবে? রিকভারি ফেজে যাতে ওই শক্তিগুলোকে ইউজ করতে পারে। তার মানে তার ইন্ডিকেশন হচ্ছে আপনার এনার্জি কনজারভেশন এনার্জি কনজারভেশন করবে। ওকে, এবার আসেন হচ্ছে দেখেন এই এনার্জি কনজারভেশন করে সে এখন পেশেন্টকে ইনজুরি স্টিমুলাস, তারপরে তাকে কোন ফেজে নিয়ে গেল, ফ্লো ফেজে নিয়ে গেল। যদি পেশেন্ট ফ্লো ফেজে চলে যায়, তার ফার্স্ট স্টেজ অর্থাৎ ফার্স্ট পয়েন্টে আসবে হচ্ছে সে ক্যাটাবলিক ফেজ, সেকেন্ড পয়েন্টে সে হচ্ছে অ্যানাবলিক ফেজে। দেখেন এতক্ষণ ছিল সে হচ্ছে তার এনার্জি কনজারভেশন মেকানিজমে ছিল, এখন সে বডির এনার্জি এক্সপেন্ড করবে যাতে সে তাড়াতাড়ি আপনার হচ্ছে অ্যানাবলিক ফেজে ঢুকতে পারে। ওকে, তার মানে হচ্ছে এই পেশেন্টের ক্যাটাবলিক ফেজে কি কি হবে, পেশেন্টের টিস্যু ইডিমা ডেভেলপ, কারণ কি, আপনার ক্যাটাবলিক ফেজে আপনার যেহেতু পেশেন্টের মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়বে, তার ব্লাড ফ্লো বাড়বে, আর যেহেতু ওই ইনজুরিয়াস
সাইডে আপনার ব্লাড ভেসেল গুলো লিকি হয়ে আছে, তাই পেশেন্টের ইডিমা ডেভেলপ করবে। ঠিক আছে, এটা এটা বুঝতে পারছেন? দেখবেন আপনার কোথাও কেটে গেলে সার্জারি করলে ওই জায়গাটা ফুলে যায়, এইটাই হচ্ছে সেই ক্যাটাবলিক ফেজে সেই টিস্যু ইডিমা। ঠিক আছে, এটা একটা জিনিস। দুই নাম্বার হচ্ছে আমি বেজাল মেটাবলিক রেট ওখানে কমায় আসছি, এখন বেজাল মেটাবলিক রেট বাড়াই দিব। এখন বেজাল মেটাবলিক রেট দেখেন বাড়ানোর এখানে অসুবিধা আছে। বেজাল মেটাবলিক রেট যদি বেড়ে যায় এই ফেজে, তাহলে কি হবে? আমার অলরেডি প্রোটিন গুলা ব্রেকডাউন হওয়া শুরু করবে। প্রোটিন ব্রেকডাউন হলে আপনি আমাকে বলেন পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স হবে না নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হবে? পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স মানে হচ্ছে বডি প্রোটিন তৈরি করা, আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স মানে হচ্ছে বডি প্রোটিন কমে যাওয়া, মানে এক্সক্রিশন করা। অর্থাৎ ইউরিনারি ইউরিনারি নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, ইউরিনারি নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, নাইট্রোজেন ইউরিনারি নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। কারণ ক্যাটাবলি ভেঙে ফেলতেছে প্রোটিন, যে যে প্রোটিন গুলা ছিল অর্থাৎ ডিনাচার্ড প্রোটিন ছিল তাকে এখন বের করার চেষ্টা করতেছে, এবং ওখান থেকে যে যে বাই প্রোডাক্ট আসবে সেটাকে সে আবার রিসাইকেল করবে। এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এই ফেজে আপনার কি হবে, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে, ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেড়ে যাবে। কারণ তাকে এই হচ্ছে আপনার ইনজুরিটাকে কাউন্টার কাউন্টার করতে হবে, যার কারণে আপনার হচ্ছে এই হবে। প্লাস হচ্ছে এটা যেহেতু ক্যাটাবলিক ফেজ, তাহলে আপনি আমাকে অক্সিজেন কনজাম্পশন বাড়বে না কমবে? অবশ্যই, অবভিয়াসলি অক্সিজেন কনজাম্পশন বাড়বে, অক্সিজেন কনজাম্পশন বাড়বে। তাহলে দেখেন আপনি ক্যাটাবলিক ফেজকে করতে পারবেন যে আমার এফ ফেজে হচ্ছে এনার্জি কনজারভেশন করছিলাম, সেটাকে আমার ফ্লো ফেজে কে মোবিলাইজ করলাম, যার ফলে আপনার হচ্ছে কি করে পেশেন্ট হচ্ছে অ্যানাবলিক স্টেটে ঢুকতে পারে। এই এবং ক্যাটাবলিক স্টেটের ফলে কি হয়, আপনার পেশেন্টের টিস্যু ইডিমা হবে, বেজাল মেটাবলিক রেট বাড়বে, ইউরিনারি নাইট্রোজেন হচ্ছে মানে হচ্ছে বেড়ে যাবে, প্লাস হচ্ছে ডাব্লিউবিসি পরিমাণ বাড়বে। আর ডাব্লিউবিসি পরিমাণ বাড়া আপনি জানেন এটাকে বলা হচ্ছে লিউকোসাইটোসিস। খুব সহজ, লিউকোসাইটোসিস। ওকে, আরেকটা পয়েন্ট যদি আমি অ্যাড করতে চাই যে যে এখানে সব কাউন্টার রেগুলেটরি হরমোন গুলো বলবো, কাউন্টার রেগুলেটরি হরমোন বলে একটু, কাউন্টার রেগুলেটরি হরমোন বলে। ওকে, এখন দেখেন এই পেশেন্টটাই আমার কি করবে, আপনার হচ্ছে অ্যানাবলিক স্টেটে প্রবেশ করবে। তো অ্যানাবলিক স্টেটে হচ্ছে আপনার প্রবেশের, অ্যানাবলিক স্টেটে প্রবেশ মানে কি, সবকিছু আবার নতুন করে সিনথেসিস হবে। যেমন ধরেন আমার হচ্ছে যে স্কার, যে যে জায়গায় কাটলাম সে জায়গায় আবার হচ্ছে সেলগুলোকে পলিপারেট হয়ে ওই জায়গাটা বন্ধ করে দিবে। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যানাবলিক ফেজ। আর এরই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে রিকভারি ফেজ। তার মানে দেখেন একটা পেশেন্টের একটা কত দ্রুত সে হচ্ছে রিকভারি ফেজে প্রবেশ করবে সেটা নির্ভর করে আপনার এফ ফেজ আর ফ্লো ফেজের ক্যাটাবলিক স্টেটের উপর। এই দুইটা স্টেটকে আমি যত শর্ট করে দিতে পারবো, পেশেন্ট তত তাড়াতাড়ি হচ্ছে আপনার রিকভারি করবে। তার মানে আমার সার্জারি করার পরে মূল আমার মূল উদ্দেশ্যই হচ্ছে এই দুইটা ফেজকে আমার হচ্ছে শর্ট করে দেওয়া। ঠিক আছে, তার মানে আপনি হচ্ছে খুব সহজে এই দুইটা ফেজের ক্রাইটেরিয়া বের করতে পারবেন, প্লাস হচ্ছে এই দুইটা ফেজ কিভাবে কাজ করে সেটাও বলতে পারবেন, তাই না? এটা একটা জিনিস। এখন দেখেন আমরা আমরা একটা জিনিস পড়ে আসলাম যে ইন্টারলিউকিন 6 আপনার হচ্ছে লিভারে গিয়ে কি করলো, আপনার হচ্ছে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট তৈরি করলো, তাই না? অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট তৈরি করলো। এই অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্টের মধ্যে আপনার দুই ধরনের ফেজ রিঅ্যাক্ট্যান্ট আছে, একটা হচ্ছে পজিটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্ট আর একটা হচ্ছে নেগেটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্ট। একটা হচ্ছে পজিটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্ট। পজিটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্টের মধ্যে আপনার যে জিনিসটা আছে সেটা হচ্ছে পজিটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্ট মানে কি, যেগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, অর্থাৎ একটা ইনজুরি হলে যে যে জিনিসগুলোর সাবস্টেন্সের পরিমাণ বেড়ে যায় তাদেরকে বলা হচ্ছে পজিটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্ট। যেমন হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তারপর হচ্ছে ফিব্রিনোজেন, মানে ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের পজিটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্ট, কিন্তু আমাদের নেগেটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্টও আছে কিছু। সেই নেগেটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্টের মধ্যে একটা হচ্ছে অ্যালবুমিন। তার মানে দেখেন অ্যালবুমিনের কনসেন্ট্রেশন আপনার হচ্ছে কি হয়ে যাবে, কমে যাবে। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, যদি আপনাকে বলে যে আহ, মানে আপনার অ্যাকিউট ইনফ্লামেশন বা অ্যাকিউট হচ্ছে ইনজুরি মেজারমেন্টের সিভিয়ারিটি মেজারমেন্টের জন্য অ্যালবুমিন ইজ দ্য বেস্ট ইন্ডিকেটর অর নট? না, বেস্ট ইন্ডিকেটর না, কারণ অ্যাকিউট ইনফ্লামেশনের সাথে সাথে অ্যালবুমিনের পরিমাণ কমে যায় না। এটা একটা মানে এটা যদিও আমরা অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে আলোচনা করছি, বাট এটা হচ্ছে আপনার ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে মেইনলি কমে যায়। যেমন ধরেন আপনি যদি হচ্ছে চিন্তা করেন যে লিভার সিরোসিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা অ্যালবুমিন মেজার করি মেইনলি। তার তা কিন্তু এই পেশেন্ট গুলো কি আমাদের কাছে অ্যাকুট অ্যাকিউট কন্ডিশন নিয়ে আসে? নিশ্চয়ই না।
এগুলো পেশেন্ট গুলো আপনার ক্রনিক স্টেটের মধ্যে নিয়ে আসে। দ্যাটস ওয়াই আপনার অ্যালবুমিনকে নেগেটিভ ফেজ রিঅ্যাক্ট্যান্ট বলা হয়, কিন্তু এটা অ্যাকুট সেটিংসে এটার মেজারমেন্ট করা খুবই বোকামি। এটা আপনাকে মেইন ইন্ডিকেটর হিসেবে কাজ করবে না। এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এখন দেখেন সেকেন্ড সেকেন্ড যে কনসেপ্ট সেটা হচ্ছে হাইপার মেটাবলিজম। মানে আমি এখন হচ্ছে আমরা মেটাবলিক রেসপন্সের কিছু হচ্ছে মানে স্ট্রেস রেসপন্সে আমরা তো কতগুলো জিনিস আলোচনা করলাম, তারই একটা হচ্ছে ধারাবাহিকতা, একটা হচ্ছে জিনিস সে হচ্ছে হাইপার মেটাবলিজম। মেটাবলিজম, এখন এই হাইপার মেটাবলিজম কেন করব আমরা? দেখেন আমরা আগে বলে আসছি যে যেমন ধরেন আমরা ঠান্ডায় ঠান্ডায় যদি বের হয় তাহলে আমাদের হাত কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কিন্তু দেহের ভেতরে অনেকটা গরম থাকে। এবং হাত কেন নর্মাল মানে একটু ঠান্ডাতেই হাত কেন বেশি ঠান্ডা হয়? কারণ হচ্ছে আমাদের কিউটিনিয়াস ভেসোকনস্ট্রিকশন হয়, যাতে কোর থেকে আপনার ব্লাড ফ্লো পেরিফেরিতে কম আসে, যার ফলে আপনার হিট লস কম হবে। এই জন্যই আমার হচ্ছে সিম্পাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়, যার ফলে হচ্ছে আপনার হচ্ছে হাতে ঠান্ডা বেশি অনুভূত হয়, কিন্তু বডির কোর টেম্পারেচারটা মেনটেন হয়। এটাই একটা জিনিস। এখন মনে করেন আপনার ইনজুরি হইলো, তাহলে ইনজুরি হইলে বডি কি করবে, বডির কিছু অংশ জায়গা থেকে তার হচ্ছে যে গ্লুকোজ ফ্যাট এগুলোকে মোবিলাইজ করবে, যাতে ওই ইনজুরি সাইডে দিতে পারে, এবং ইনজুরি সাইডে দিলে সেখানকার যাতে গ্রোথটা ভালো হয়। এটাই হচ্ছে হাইপার মেটাবলিজম। অর্থাৎ সাম স্পেসে সে হচ্ছে মেটাবলিজমকে কমাই দিবে, আর সাম স্টেজে সে মেটাবলিজমকে বাড়াই দিবে, যার ফলে আপনার রিকভারিটা ইনহ্যান্সড হয়। এরকম হচ্ছে, এরকম জায়গা হচ্ছে আপনার পেরিফেরাল টিস্যু। আমাদের সেই একই জিনিস, সেই এটা অনেকটা ওই ব্লাড ফ্লোর মতোই পেরিফেরাল টিস্যু। সেই পেরিফেরাল টিস্যুর মধ্যে কে কে আছে আপনার হচ্ছে, আপনি জানেন, প্রথমে আছে মাসেল, তারপরে অ্যাডিপোস টিস্যু, অ্যাডিপোস টিস্যু অর্থাৎ ফ্যাট টিস্যু যেটা। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে স্কিন। স্কিন এখান থেকে মোবিলাইজ করবে, কি কি মোবিলাইজ করবে আপনার দেখেন, আপনার মোবিলাইজ করবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে গ্লুকোজ। এরা মোবিলাইজ করবে, গ্লুকোজ মোবিলাইজ করে কোথায় নিয়ে যাবে, আপনার লিভারকে দিবে, আপনার ব্রেনকে দিবে, সরি ব্রেন না, আপনার হচ্ছে লিভারকে দিবে, আপনার উন্ড এরিয়াকে দিবে, উন্ড যেখানে হচ্ছে ক্ষত হয়েছে ওই জায়গা দিবে উন্ড এরিয়া, আর হচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে দিবে, ইমিউন সিস্টেমকে দিবে। এটাই হচ্ছে আপনার হচ্ছে আমাদের হাইপার মেটাবলিজমের কনসেপ্ট, যে হচ্ছে পেরিফেরাল টিস্যু থেকে অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজকে মোবিলাইজ করে আমি লিভার, উন্ড এরিয়া আর ইমিউন সিস্টেমকে দিব। এটা হচ্ছে হাইপার মেটাবলিজমের একটা স্টেট। ওকে, আরেকটা জিনিস, আমার ইনজুরির ফলে কি হয়, ইনজুরির ফলে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড তৈরি, আর আপনি জানেন বডির ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া মানে কি, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। তাইলে তাহলে এটাকে আমার রিমুভ করতে হবে। তো এটাকে রিমুভ করার জন্য আমার, এটা কোথায় যাবে, এটা লিভারে যাবে, এটা লিভারে যাবে। আর ল্যাকটিক অ্যাসিড কোন প্রক্রিয়ায় রিমুভ হয়, আপনি পড়ে আসছেন বায়োকেমিস্ট্রিতে, যে এটা কোরি সাইকেল দিয়ে রিমুভ হয়, কোরি সাইকেল দিয়ে রিমুভ হয়। আর সেই কোরি সাইকেলে কি লাগে, আপনার এটিপি, এটিপি লাগে, অর্থাৎ এটিপি খরচ করতে হয়। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড থেকে, ল্যাকটিক অ্যাসিডকে বডি থেকে রিমুভ করতে গেলে আমার কোরি সাইকেল লাগবে, আর কোরি সাইকেলে এটিপি মানে কনজিউম করে। ঠিক আছে, এই একটা জিনিস। তাহলে এটা একটা একটা পয়েন্ট আপনি পারলেন। ওকে, এবার আসেন হচ্ছে, মনে করেন যে আমরা একটু আগে বলে আসছি যে টিউমার নেক্রোজিং ফ্যাক্টর, টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা, এই জিনিসটা কি করে, ক্যাকেকশিয়া করে, ক্যাকেকশিয়া করে, সরি, ক্যাকেকশিয়া করে। সো ক্যাকেকশিয়া করার, ক্যাকেকশিয়া করলে কোন পদ্ধতিতে, অর্থাৎ ক্যাকেকশিয়ার জন্য দায়ী কি? আমাদের দেখেন যে সকল মানুষগুলো লিনশিন হয়ে যায়, বডির ইলাস্টিসিটি অর্থাৎ দেখবেন স্কিন ঝুলে পড়ে, তার মানে তার কোন অংশটা নষ্ট হয়ে যায়, এক তার দুইটা জিনিস নষ্ট হয়, একটা হচ্ছে তার ফ্যাট স্টোরেজটা নষ্ট হয়ে যায়, প্লাস তার প্রোটিনের ব্রেকডাউন হয়। তার মানে ক্যাকেকশিয়ার মূল থিওরি কি, প্রোটিন ব্রেকডাউন। তার মানে হচ্ছে যদি পেশেন্টের প্রোটিন ব্রেকডাউন হয় তাইলেই হচ্ছে, প্রোটিন ব্রেকডাউন হয় তাইলেই তার হচ্ছে আপনার তার লিন বডি মাস কমে যাবে। এখন হচ্ছে এই প্রোটিন ব্রেকডাউনের অনেক ওয়ে আছে, তার মধ্যে সব থেকে কমন কোন ওয়েটা ইউজ হয়, সেটা হচ্ছে ইউবিকুইটন প্রোটিয়েসম পাথওয়ে। ইউবিকুইটন মানে এটিপি ডিপেন্ডেন্ট, এটিপি ডিপেন্ডেন্ট ইউবিকুইটন প্রোটিয়েসম পাথওয়ে।
তাহলে হচ্ছে দেখেন আপনার একটা পেশেন্টের হচ্ছে যদি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করে যে তার ক্যাকেক্সিয়ার জন্য দায়ী হচ্ছে কোন সিস্টেম, আপনি বলতেই পারেন যে তার হচ্ছে এটিপি ডিপেন্ডেন্ট ইউবিকুইটিন প্রোটিয়াসম পাথওয়ে, যার কারণে কোন জিনিসটা ব্রেকডাউন হয়, প্রোটিন মেইনলি ব্রেকডাউন হয়, যার কারণে সে হচ্ছে তার বডি ওয়েট লস হয়। কিন্তু দেখেন এখানে একটা ফ্যালাসি আছে। সেই ফ্যালাসি কিরকম, ধরেন একটা পেশেন্টের আপনার এরকম ক্রনিক ইনজুরি আছে, সে বডি ওয়েট মাপলেন, আপনি তার বিএমআই হিসাব করলেন, মানে বডি ওয়েট মাপলেন, বাট সে আগে 60 কেজি ছিল, মানে ইনজুরির বিফোরে সে 60 কেজি ছিল, আর ইনজুরির পরে, ইনজুরির আফটারে সে হচ্ছে আপনার হচ্ছে 56 কেজি হলো। 56 কেজি যদিও কমছে কিন্তু অনেক বেশি কমে নাই, কিন্তু তার দেখতে মনে হচ্ছে যে আপনার লিনশিন মনে হচ্ছে। দেখবেন আপনি হচ্ছে যদি খেয়াল করেন সিকেডি পেশেন্টে কি হয়, তার হচ্ছে সে তো হাত পা তো চিকন তো চিকন, আপনার পেটটা হচ্ছে মোটা, হাত পা চিকন শুধু পেটটা মোটা। তার মানে কি হয়েছে, তার সব হচ্ছে পা মানে হচ্ছে বডি ফ্লুইড এই এই অ্যাবডোমেনে এসে জমা হয়, অ্যাবডোমেনে জমা হয়। তার মানে তার এই যে পেশেন্টের ইনজুরির ফলে তার অতিরিক্ত ওজন না কমার কারণ কি, মানে অনেক বেশি পরিমাণ, যে পরিমাণ আমরা এক্সপেক্ট করতেছি তার তার সেই পরিমাণ না কমার কারণ কি, সেই পরিমাণ না কমার কারণ হচ্ছে ইডিমা। তার মানে একটা পেশেন্টের যদিও সে ক্যাকেকশিয়া ডেভেলপ করতেছে কিন্তু তার বডি ওয়েট আপনার ওরকম ভাবে না কমার কারণ কি, ইডিমা, ইডিমা ডেভেলপ করে। তার মানে হচ্ছে ক্যাকেকশিয়ার কারণে তার ওয়েট লস হচ্ছে ঠিকই, কিন্তু সেই ইডিমার কারণে আমরা তার ওয়েটটা আবার হচ্ছে বেশি পেয়ে যাচ্ছি, মানে রিলেটিভলি বেশি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে একটা কোশ্চেন আছে যে একটা পেশেন্ট হচ্ছে আপনার ধরেন তার ইনজুরি হলো, ইনজুরির ফলে তার ওয়েট লস হলো, কিন্তু আপনি যখন ওজন মাপতেছেন তার হচ্ছে ওজনের পরিমাণ দেখা যাচ্ছে যে রিলেটিভলি অনেক বেশি। তার কারণ কি, এটা হচ্ছে ইডিমা। এই ইনজুরির ফলে ইডিমা হচ্ছে, আর ইডিমার কারণেই হচ্ছে আপনার তার হচ্ছে এই ওজনটা বেশি পাচ্ছে। ঠিক আছে, আমাদের টাইম শেষ, আমরা আবার জয়েন করবো, হ্যাঁ। আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে মেটাবলিক রেসপন্সের ফলে আর কি কি চেঞ্জ হইতে পারে। তো তুমি জানো যে আমি আমি যদি তোমাকে বলি যে একটা সার্জারি পরে একটা পেশেন্টের হচ্ছে তোমার ইউরিনের প্রোডাকশন কমে যায়। মানে তুমি যদি দেখো যে একটা পেশেন্টের সার্জারি করার পরে তার রেগুলার যে ইউরিন প্রোডাকশন হয় তার থেকে সে ইউরিন প্রোডাকশন কমায় দিবে। তার মানে তার ইউরিন প্রোডাকশন, সার্জারি পরে ইউরিন প্রোডাকশন কমে যায়, কিন্তু কেন? কিন্তু কোশ্চেন হচ্ছে সার্জারি পরে ইউরিন প্রোডাকশন কমে যায় কেন? ওকে, এখন এটার কারণ হচ্ছে যে এন্ডোথেলিন প্রডিউসড হয় সার্জারির এই স্ট্রেসের কারণে। সার্জারির এই স্ট্রেসের কারণে আমরা একদিকে দেখলাম যে সার্জারি স্ট্রেসের কারণে আমার এডিএস রিলিজ হচ্ছে, এডিএস রিলিজ হচ্ছে, আমার এন্ডোথেলিন রিলিজ হচ্ছে, এন্ডোথেলিন রিলিজ হচ্ছে, এন্ডোথেলিন রিলিজ হচ্ছে। এই দুইটা হরমোনের কারণে আমার ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে একটা সার্জারি পরে পেশেন্টের অলিগিউরিয়া হয়, অলিগিউরিয়া। এখন এখন এই এই জিনিসটা আমার জানা কেন দরকার, এই জিনিসটা কেন জানা দরকার? তার মানে দেখেন আপনার একটা পেশেন্টের এডিএস রিলিজ হচ্ছে, এই এডিএস কে এখানে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি বেশি হয়ে যায় তখন আমরা কি বলি, আমরা মেডিকেলে সেটাকে বলি হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস রিলিজ, সিনড্রোম অন ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস রিলিজ। এখন সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস রিলিজের ফলে কি হবে, আপনি যদি খেয়াল করেন, দিস ইজ আওয়ার বোম্যান্স ক্যাপসুল, this is our Bowman's capsule, and this is our proximal convoluted tube. This is our loop of Henle আর হচ্ছে আমি যদি এটাকে পূর্ণ করি, দিস ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দিস ইজ লুপ অফ হেনলি, আর এই হচ্ছে আমাদের সেই ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড, আর এই হচ্ছে কালেক্টিং টিউবুলস। এখন দেখেন এডিএস এর কাজ কি, এডিএস এর কাজ হচ্ছে আমার সেই সিটি, মানে এখানে যদি সেলটাকে এটা হচ্ছে আমাদের সেই সিটি সেল, সিটি অথবা হচ্ছে কালেক্টিং টিউবিল অথবা ডিস্টাল কালেক্টিং টিউবিল, এই সেল, সে কি করবে, এই এডিএস এসে কি করবে, অ্যাকুয়াপোরিন মানে ওয়াটার চ্যানেল গুলাকে ইনসার্ট করবে বেজল, মানে লুমিনাল সারফেসে। ঠিক আছে, ওয়াটার সারফেস গুলো, সরি, এগুলাকে এটা এটা হচ্ছে ইনসার্ট করবে হচ্ছে আপনার লুমেনে, যার ফলে সে কি হবে, আপনার বেশি পরিমাণে ওয়াটার আপনার সেলের ভিতরে ঢুকে যাবে। ওয়াটার সেলের ভিতরে আলটিমেটলি এখান থেকে কোথায় যাবে, এখান থেকে আপনার সেই ব্লাড ভেসেলে চলে যাবে, ব্লাড ভেসেলে চলে যাবে। এখন এই কনসেপ্টটা কেন দরকার, তার মানে দেখেন আপনার যদি একটা সার্জারি পরে পেশেন্টের কোনটা ওভারলোড হয়, কিসের ওভারলোড হয়, ফ্লুইড ওভারলোড হয়, ন্যাচারালি তার ফ্লুইড ওভারলোড হচ্ছে, ন্যাচারালি তার ফ্লুইড ওভারলোড হচ্ছে, ন্যাচারালি ফ্লুইড ওভারলোড হচ্ছে। তার মানে আমার পেশেন্টের ওভারলোড,
তার মানে আমার পেশেন্টের যদি ডেইলি রিকোয়ারমেন্ট যদি 3 লিটার ফ্লুইড হয়, আমার সার্জারি পেশেন্টকে আমি কখনোই 3 লিটার ফ্লুইড দিব না। আমি সার্জারি পেশেন্টকে কখনোই 3 লিটার ফ্লুইড দেবো না, তার থেকে কম দিতে হবে। কারণ কি, আমার অলরেডি বডি তার কম্পেনসেটরি মেকানিজমের জন্য ফ্লুইড ওভারলোড করে ফেলছে। আর আমি যদি আরো ফ্লুইড দেই তাহলে কি হবে, ভলিউম ওভারলোড হয়ে যাবে। অর্থাৎ পেশেন্টের জন্য একটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এইটা একটা পয়েন্ট। তার মানে দেখেন এখানে একটা সার্জারি পেশেন্ট অলিগুরি হয় কেন হয়, কারণ এডিস আর এন্ডোথেলিন রিলিজ হওয়ার কারণে। আর এডিস মানে হচ্ছে, এখন দেখেন এই আপনি এডিস এর কারণে হচ্ছে হচ্ছে কিভাবে মানে অলিগিউরি হয় সেটা বুঝছেন, কিন্তু এন্ডোথেলিনের কারণে কিভাবে হয়? এন্ডোথেলিনের কাজ হচ্ছে সে আপনার এফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিক্টর, এফারেন্ট এফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিক্টর, আর্টেরিওলার কনস্ট্রিক্টর কনস্ট্রিক্টর এখন এফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশনের কারণে কি হবে? এই যে আমাদের যে এফারেন্ট আর্টেরিয়াল ছিল, যে এফারেন্ট আর্টেরিয়াল দিয়ে হচ্ছে ব্লাড আসতেছিল, আর আপনার হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে বের হয়ে যাচ্ছিল। এখন এই আর্টারিটা যদি কনস্ট্রিকশন করে, এই আর্টারি যদি কনস্ট্রিকশন করে, এফারেন্ট আর্টারি যদি কনস্ট্রিকশন করে, তাহলে নিশ্চয়ই আমার ব্লাড ফ্লো কমে যাবে। আমার ব্লাড ফ্লো, আমার পেশেন্টের ব্লাড ফ্লো কমে যাবে। আর যদি ব্লাড ফ্লো কমে যায় তাহলে আলটিমেটলি অবভিয়াসলি জিএফআর পেশেন্টের জিএফআর কমে যাবে। আর জিএফআর কমে যাবে মানে কি, তার ইউরিন প্রোডাকশন কমে যাবে। তাহলে দেখেন দুই ভাবে কাজ করতেছে। একটা এডিস একরকম ভাবে কাজ করছে, আর এন্ডোথেলিন আরেক ভাবে কাজ করছে। এটা একটা পয়েন্ট। ওকে, আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার পেশেন্টের, আপনি যদি খেয়াল করেন, আমি গতই বলে আসছিলাম যে ইনসুলিন ইনসুলিন আপনার হচ্ছে রেসিস্টেন্স, ইনসুলিন রেসিস্টেন্স হবে। একটা সার্জারি পরে একটা পেশেন্টের ইনসুলিন রেসিস্টেন্স হবে। এখন ইনসুলিন রেসিস্টেন্সের ফলে কি হয়, আমরা অবভিয়াসলি পেশেন্টের ব্লাড গ্লুকোজ ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। অবভিয়াসলি ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে সার্জারির কারণে এটা কি হচ্ছে, আপনার পেশেন্টের মানে এই গ্লুকোজ বাড়াতে কি ভালো নাকি খারাপ? এই পেশেন্টের হচ্ছে গ্লুকোজ বাড়াটা ভালো না খারাপ? এখন দেখেন, আমরা আমরা স্বভাবতই জানি যে ব্যাকটেরিয়া সাধারণত গ্লুকোজ মিডিয়াতে বড় হয়, বেশি গ্লুকোজ মিডিয়াতে বড় হয়। তার মানে আমি সার্জারিতে একটা ইনজুরি করছি, এবং সেই ইনজুরিতে আপনার গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে থাকে, তাহলে পয়েন্ট অফ এন্ট্রি দিয়ে, অর্থাৎ ব্যাকটেরিয়া এখানে সহজে চলে আসবে, এবং তার হচ্ছে কি হবে, আপনার হচ্ছে আপনার মানে ব্যাকটেরিয়াল গ্রোথ অনেক বেড়ে যাবে। তার মানে আমার পেশেন্টকে এই ইনসুলিন রেসিস্ট্যান্ট পারসিস্ট করতে দেওয়া উচিত না। অর্থাৎ যে পেশেন্টরা ডায়াবেটিস মেলাইটাস আছে সেই পেশেন্টকে অবশ্যই আমি সার্জারির সময় ইনসুলিন দিয়ে আপনার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হবে। অবশ্যই ইনসুলিন দিয়ে আমার হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হবে। ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হবে। আমার কোনো ওরাল ডায়াবেটিক এজেন্ট দিয়ে আপনার সার্জারির আগে ব্লাড সুগার মানে করা যাবে না। আমাকে অবশ্যই ইনসুলিন দিয়েই ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এখন এখানে একটা আপনার বেরিয়ে যাবে একটা হচ্ছে ইনফরমেশন আছে এরকম, যে একটা মেজর অ্যাবডোমিনাল সার্জারি পরে আপনার এই ইনসুলিন ইনসুলিন রেসিস্ট্যান্স পারসিস্ট করে হচ্ছে 2 উইক। পারসিস্টেন্স করে হচ্ছে 2 উইক। এই এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ আপনার একটা পেশেন্ট যদি হচ্ছে ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে যায়, তার ক্ষেত্রে ইনসুলিন রেসিস্ট্যান্স কতদিন পর্যন্ত পারসিস্ট করতে পারে, সেটা হচ্ছে 2 উইক পর্যন্ত। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। ওকে, তার মানে হচ্ছে আমার সার্জারির হিলিং, অর্থাৎ হচ্ছে পেশেন্টের হিলিং ইনহ্যান্স করার জন্য আমাকে অবশ্যই পেশেন্টের হিলিং ইনহ্যান্স করার জন্য অবশ্যই আমাকে আপনার হিলিং ইনহ্যান্স করার জন্য ব্লাড গ্লুকোজ নর্মাল রাখা প্রয়োজন। এটা হচ্ছে আমাদের এই জায়গার ইনসুলিন রেসিস্ট্যান্স হচ্ছে আপনার হচ্ছে ডিসকাস করার এটাই মূল কারণ, যে ব্লাড গ্লুকোজ আমাকে নর্মাল রাখলে হিলিং প্রসেসটা ইনহ্যান্স হবে। ব্লাড গ্লুকোজ যদি আমি নর্মাল রাখি তাইলেই আমার হচ্ছে আপনার হচ্ছে ব্লাড গ্লুকোজ হচ্ছে আপনার কি বল এটা নর্মাল হবে। ঠিক আছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের মানে যে এই ডিসকাশনের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার একটা সার্জিক্যাল যে হিলিং,
এই প্রসেসটাকে ইনহেন্স করা। তার মানে আমাদের যে সকল কজগুলো অ্যাভয়েডেবল ফ্যাক্টর আছে, সেই অ্যাভয়েডেবল ফ্যাক্টরগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা একটা পেশেন্টের মানে হিলিং প্রসেসটাকে ইনহ্যান্স করতে পারবো। ঠিক আছে। সো সেই অ্যাভয়েডেবল ফ্যাক্টরগুলোর মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে, যে অ্যাভয়েডেবল ফ্যাক্টর অর্থাৎ অ্যাভয়েডেবল ফ্যাক্টর যেগুলোকে আমরা খুব সহজেই অ্যাভয়েড করতে পারি এবং সার্জারি হিলিংটাকে ইনহ্যান্স করতে পারি। তার মধ্যে কি আছে? আমি পেশেন্টের হেমোরেজ, আমি যদি হেমোরেজ কন্ট্রোল করতে পারি, যেটা হেমোরেজ আমি কন্ট্রোল করতে পারি কারণ আমি সার্জন, আমি হচ্ছে হেমোরেজটাকে কন্ট্রোল করতে পারি। তার মানে হচ্ছে এই কন্টিনিউয়াস হেমোরেজ, এটাকে আমাকে এটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে। কন্টিনিউয়াস হেমোরেজ, এই কন্টিনিউয়াস হেমোরেজ আমাকে প্রিভেন্ট করতে হবে, এটা একটা পয়েন্ট। ঠিক আছে। আরেকটা পয়েন্ট হচ্ছে হাইপোথার্মিয়া। আমার পেশেন্টকে হাইপোথার্মিক হইতে দেওয়া যাবে না। আমার পেশেন্টকে হাইপোথার্মিক হইতে, এই জন্য দেখবেন আপনি যদি পোস্ট অপারেটিভে যান, হাইপোথার্মিয়া পোস্ট অপারেটিভ যান, সব পেশেন্টের গায়ে কম্বল টম্বল জড়াই দিয়ে থাকে। কারণ কি? এই হাইপোথার্মিয়ার একটা ডেথ ট্রায়াড আছে। ডেথ ট্রায়াডটা কি জিনিস? ডেথ ট্রায়াডে তিনটা কম্পোনেন্ট। ডেথ ট্রায়াড, এই ডেথ ট্রায়াডের তিনটা কম্পোনেন্ট। একটা হচ্ছে একটা হচ্ছে হাইপোথার্মিয়া, তারপরে হচ্ছে আপনার কোয়াগুলোপ্যাথি, কোয়াগুলোপ্যাথি কোয়াগুলোপ্যাথি আর একটা হচ্ছে আপনার, যদি চিন্তা করে থাকেন, দেখেন হাইপোথার্মিয়া, কোয়াগুলোপ্যাথি, আর আমাদের আমাদের কখন হাইপোথার্মিয়া হয়? যদি ব্লাড ফ্লো কমে যায়, তাই না? তারপরে দেখেন ব্লাড ফ্লো একটা সমস্যা, তার মানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস ল্যাকটিক অ্যাসিডোসিস এটা হচ্ছে আপনার অ্যাসিডোসিস, এটা হচ্ছে আপনার হচ্ছে ডেথ ট্রাইড। ইট ইজ দ্য ডেথ ট্রাইড, এটা ডেথ ট্রাইড। তার মানে হচ্ছে অ্যাভয়েডেবল ফ্যাক্টরের মধ্যে একটা পাইলাম আমরা হচ্ছে কন্টিনিউয়াস হেমোরেজ, তারপরে একটা পাইলাম হচ্ছে হাইপোথার্মিয়া, তারপরে হচ্ছে আরো তিনটা যে ডেথ ট্রাইডের অংশ পাইলাম, তার মধ্যে হচ্ছে হাইপোথার্মিয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস আর হচ্ছে কোয়াগুলোপ্যাথি। ওকে। আর আরো যে জিনিসগুলো আছে তার মধ্যে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে টিস্যু ইডিমা, এটাকেও অ্যাভয়েড করা যায়। তার মানে হচ্ছে আমাদের অ্যাভয়েডেবল ফ্যাক্টরের মধ্যে আমরা কয়েকটা জিনিস পাইলাম, যে আমরা কন্টিনিউয়াস হেমোরেজকে অ্যাভয়েড করব, আমরা হাইপোথার্মিয়াকে অ্যাভয়েড করব, আমরা ইডিমাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমি টিস্যু হাইপোপারফিউশন টিস্যু হাইপোপারফিউশন টিস্যু হাইপোপারফিউশনকেও আমাকে অ্যাভয়েড করতে হবে। হাইপোপারফিউশন হাইপোপারফিউশন। তার মানে হচ্ছে একটা পেশেন্টের, যদি মনে করেন যে একটা পেশেন্টের হচ্ছে ব্লাড অনেক লস হলো, তাহলে আমি কি করব? তাকে ব্লাড দিয়ে হচ্ছে এই হাইপোপারফিউশনটাকে ইনহিবিট করার চেষ্টা করব। প্লাস হচ্ছে আমার পেশেন্টকে নিউট্রিশন সাপোর্ট দিতে হবে, অর্থাৎ স্টারভেশন প্রিভেন্ট করতে হবে। স্টারভেশন। এখন দেখেন এই কনসেপ্টটার সাথে হচ্ছে কোথায় মিল আছে। আমরা যখন পোস্ট অপারেটিভে অর্ডার দেই, মানে প্রি অপারেটিভ অর্ডার দেই, তখন পেশেন্টকে বলে দেই সকাল 10টাতেই বলে দিই, যে মানে রাত 10টাতেই বলে দিই যে আপনি আর কিছু খায়েন না। কিন্তু তার অটি হবে হচ্ছে দেখা গেল যে ওই দুপুর 2টায়। তার মানে দেখেন একটা নর্মাল সার্জারির জন্য সলিড ফুড অ্যাভয়েড করতে হয় মাত্র 6 ঘন্টা। একটা বড় সার্জারি হইলেও সলিড ফুড অ্যাভয়েড করতে হয় কতক্ষণ? আপনার 6 আওয়ার, মাত্র 6 আওয়ার। আর লিকুইড অ্যাভয়েড করতে হয় মাত্র 2 আওয়ার্স। কিন্তু ওই পেশেন্ট দেখেন, আপনি আপনি চিন্তা করে দেখেন আমাদের এই প্র্যাকটিসটা আছে কিনা। আপনি জানেন যে আমাদের স্যাররাই বলবে যে এই তুমি পানি খেয়ে ফেলছো, কোনো অপারেশন করা যাবে না। কিন্তু দেখেন বেলি ল্যাবে ইট ইজ ক্লিয়ারলি বলা আছে যে সলিড ফুড 6 ঘন্টা আর লিকুইড ফুড মাত্র 2 আওয়ার্স। এবং লিকুইড বলতে বোঝাচ্ছি আমরা ওয়াটার, অনলি ওয়াটার, অনলি ওয়াটার। আমরা ওয়াটার ওয়াটার প্রিভেন্ট করার জন্য কাজ করছি। ঠিক আছে। এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনার দেখেন ইমমোবিলিটি ইমমোবিলিটি। এখন একটা পেশেন্ট, যদি মনে করেন যে আপনার একটা পেশেন্টের হচ্ছে আপনার হচ্ছে আহ, আপনি আপনি মনে করেন যে আহ, আহ, একটা সার্জারি পরে পেশেন্ট যত তাড়াতাড়ি মোবিলাইজ হবে, সে তত তাড়াতাড়ি রিকভারি করবে। সে যদি শুয়ে বসে থাকে তাহলে এই রিকভারিটা হওয়া সম্ভব না। ঠিক আছে। তার মানে দেখেন আমার অ্যাভয়েডেবল ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে কন্টিনিউয়াস হেমোরেজকে আমি প্রিভেন্ট করতে পারি, আমি হাইপোথার্মিয়াকে প্রিভেন্ট করতে পারি। আর হাইপোথার্মিয়া আমার হচ্ছে ডেডলি টায়ার্ডেরই একটা কম্পোনেন্ট। তার মানে এটা যদি একবার অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আমার পেশেন্ট সিরিয়াস কন্ডিশন তৈরি করে ফেলবে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমার আরো একটা জিনিস আছে টিস্যু ইডিমা, আমি টিস্যু ইডিমাকে ইভয়েড করবো। আরেকটা হচ্ছে টিস্যু হাইপোপারফিউশন আর স্টারভেশন। এখন স্টারভেশনের ক্ষেত্রে আমরা আমরা এটা উদাহরণ নিয়ে আসছি, কেন সার্জারিতেই আমরা দেখি যে হচ্ছে অনেক সময় বেশি বেশি সময় ধরে পেশেন্টকে হচ্ছে না খাওয়াই রাখে। সেটা আমরা করবো না। আমরা সলিড ফুড হচ্ছে 6 আওয়ার, সলিড ফুড থেকে অ্যাভয়েড থাকবে হচ্ছে 6 আওয়ার, আর লিকুইড ফুড থেকে অ্যাভয়েড থাকবে মাত্র 2 আওয়ার্স। ঠিক আছে। এটা আপনি আপনি বুঝতে পারছেন অবশ্যই। ওকে। এখন দেখেন আমরা আরেকটা, মানে আমাদের আমাদের আজকের আজকের হচ্ছে লাস্ট প্যারা আর কি, এই এই চ্যাপ্টারের সব থেকে লাস্ট অংশ, সেটা হচ্ছে হাইপোথার্মিয়া। এখন দেখেন হাইপোথার্মিয়া কেন এত ইম্পর্টেন্ট।
হাইপোথার্মিয়াকে আমাকে কেন প্রিভেন্ট করতে হবে, কারণ এটা সহজেই আমরা অ্যাভয়েড করতে পারি, দ্যাটস ওয়াই ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার হাইপোথার্মিয়া কখন বলবো, যদি 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়, তখনই আমি পেশেন্টকে বলবো যে হাইপোথার্মিয়া। আর হাইপোথার্মিয়ার জন্য আমার পেশেন্ট কি হবে, আমার হাইপোথার্মিয়ার জন্য আমার কোন সেন্টার অ্যাক্টিভেট হয়, আমার হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হবে। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট, অর্থাৎ আমাদের টেম্পারেচার সেন্টার কোথায় আছে, হাইপোথ্যালামাসে। এবং এর একটা, এই হাইপোথার্মিয়ার ক্ষেত্রে একটা কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে শিভারিং। শিভারিং তার মানে হচ্ছে আমার পেশেন্ট হচ্ছে এই হাইপোথার্মিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য তার যে ডিফেন্স মেকানিজম সেটা কি করবে, সেটা হচ্ছে শিভারিং করবে। ওকে, এটা একটা জিনিস। এখন এই যে হাইপোথার্মিয়ার ফলে, এটা এটা একটা স্ট্রেস কন্ডিশন, তাই না? এই হাইপোথার্মিয়া একটা স্ট্রেস কন্ডিশন। আর স্ট্রেস কন্ডিশন যদি হয়, তাহলে অবশ্যই আপনি জানেন আমাদের কোন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি দেখেন, আমাদের যদি সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়, তাহলে অবশ্যই এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর এগুলোর কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, আপনি জানেন যে এগুলোর কনসেন্ট্রেশন বেড়ে এটা প্রাইমারি ইফেক্ট কোথায় পড়বে, প্রাইমারি ইফেক্ট হার্টের উপর পড়বে। প্রাইমারি ইফেক্ট হার্টের উপর পড়বে। আর হার্টের সব থেকে বেশি যে জিনিসটা করবে সেটা হচ্ছে আপনার অ্যারিথমিয়া করবে। অ্যারিথমিয়া করবে, অ্যারিথমিয়া করবে। তার মানে দেখেন, হাইপোথার্মিয়া আপনার ইন ইন মানে আপনার হচ্ছে কি বলে এটাকে, ইনডিরেক্টলি সে হচ্ছে কি করছে, আপনার অ্যারিথমিয়া করছে। এবং সেটা আপনার হচ্ছে কত গুণ বাড়াইতে পারে, এই অ্যারিথমিয়ার চান্স, রিস্ক অফ দ্য অ্যারিথমিয়ার চান্স কত গুণ বাড়াইতে পারে, 3 to 4 টাইমস। 3 to 4 টাইমস, 3 to 4 টাইমস, ঠিক আছে। এই অ্যারিথমিয়ার চান্স 3 থেকে 4 গুণ বেশি পরিমাণ বাড়াই দিতে পারে, ঠিক আছে, এই একটা পয়েন্ট। ওকে, এবার আসেন হচ্ছে আমরা টিস্যু ইডিমাটাকে এখন বাদ রাখছি। টিস্যু ইডিমা হচ্ছে আপনারা যখন আমি শক পড়াবো, মানে এর পরের চ্যাপ্টারই হচ্ছে শক, ওই শক যখন পড়াবো তখন আপনি খুব ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে টিস্যু ইডিমাটাকে এখন বাদ রাখছি। ওকে, এবার আসেন হচ্ছে স্টারভেশন। স্টারভেশন আমরা অলরেডি একটা স্টারভেশনের হচ্ছে ক্রাইটেরিয়া, স্টারভেশনের ক্রাইটেরিয়া আমরা পড়ে আসলাম যে স্টারভেশন হইলে সমস্যা কোথায়, স্টারভেশনের জন্য আমাদের সমস্যা কোথায়। ওকে, তার মানে হচ্ছে একটা মানুষের, ফার্স্ট আমাদের জানা দরকার একটা মানুষের কতটুকু গ্লুকোজ দরকার। আপনার একটা মানুষের দৈনিক 100 গ্রাম গ্লুকোজ আপনার দরকার, 100 গ্রাম গ্লুকোজ আমার দরকার। এখন মনে করেন যে একটা পেশেন্ট না খেয়ে আছে, একটা পেশেন্ট না খেয়ে আছে, তাহলে তার ফার্স্ট এই যে এনার্জি রিসোর্স, এটা কে পূরণ করবে, এটা হচ্ছে আপনার ধরেন স্টারভেশন ফার্স্ট 24 আওয়ার্স, স্টারভেশনের ফার্স্ট 24 আওয়ার্স, 24 আওয়ার্স আমার এনার্জি কোত্থেকে আসবে, আমার এনার্জি আসবে হচ্ছে বডিতে যত গ্লাইকোজেন সঞ্চিত আছে, গ্লাইকোজেন সঞ্চিত আছে, গ্লাইকোজেন সঞ্চিত আছে সেগুলো ব্রেকডাউন হবে। তাহলে ফার্স্ট 24 আওয়ার্স আমার এনার্জি, এনার্জি এনার্জি সাপ্লাই দেখে, ফার্স্ট 24 আওয়ার্স এনার্জি সাপ্লাই দেখে গ্লাইকোজেন। এখন আপনি জানেন এই গ্লাইকোজেন ভাঙতে হইলে আমার একটা হরমোনের পরিমাণ কমতে হবে, সেই কোনটা, ইনসুলিন। কেন ইনসুলিনের পরিমাণ কমতে হবে, কারণ ইনসুলিন একটা এনাবলিক হরমোন। আর অ্যানাবলিক হরমোন কখনোই ব্রেকডাউনে সাহায্য করবে না। অর্থাৎ আমার প্রাইমারি ইফেক্ট হচ্ছে, অর্থাৎ স্টারভেশনে আমার 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 যদি পেশেন্টের গ্লুকোজের লেভেলকে বাড়াইতে হয়, তাহলে গ্লাইকোজেন বেড়ে গ্লুকোজের পরিমাণ বাড়বে, কিন্তু তার জন্য আমার যে মেইন যে হরমোনটাকে কমতে হবে সেটা হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, বুঝতে পারলেন এখানে কেন আমি হচ্ছে ওই যে বায়োকেমিস্ট্রি থেকে লিঙ্ক আপ করার চেষ্টা করছি, ঠিক আছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আমাদের যে হচ্ছে মানে নর্মালি আপনার পেশেন্ট যখন হচ্ছে সার্জারি করা হয়, সার্জারি করার পরে একটা মানে আপনি দেখবেন সব অর্ডার গুলাতে একটা একটা জিনিস লেখাই আছে যে পোস্ট অপারেটিভ পেশেন্টের অবশ্যই 2 লিটার করে ফ্লুইড দেওয়া হয়। এবং এই 2 লিটার ফ্লুইডের মধ্যে আমাদের দেশে যেটা আছে, যেটা হচ্ছে 5% ডিএনএস, কিন্তু আপনার বেলি ল্যাবে হচ্ছে যে যে ফ্লুইডটার কথা লেখা সেটা হচ্ছে 4% ডিএনএস, সেটা হচ্ছে 4% ডিএনএস। আর হচ্ছে আপনার হচ্ছে আরেকটা যেটা লেখা 4%, সরি 4% ডিএনএস না, 4% ডেক্টোজ আর কি, ডেক্সট্রোজ, 4% ডেক্টোজ। এবং আপনার হচ্ছে 0.48%, 0.18% অ্যাকচুয়ালি, 0.18% সোডিয়াম। এখন এরা আমাদের দেখেন ডেইলি রিকোয়ারমেন্ট কত ছিল, 80, 100 গ্রাম হচ্ছে গ্লুকোজ। আর আমাদের ডেইলি হচ্ছে এই যে ফ্লুইডটা, যেটা হচ্ছে যে ফ্লুইডটা, এটা আপনার দৈনিক 80 গ্রাম, 80 গ্রাম গ্লুকোজের হচ্ছে রিজার্ভ দিয়ে দেয়। তার মানে দেখেন আমার পেশেন্টের ল্যাকিংস থাকে কত, মাত্র 20 গ্রাম, ঠিক আছে, যা আমার হিলিং প্রসেসকে অনেক বেশি ইনহ্যান্স করে, ঠিক আছে, এই একটা জিনিস। আরেকটা জিনিস ছিল হচ্ছে আহ সেটা হচ্ছে আমরা অলরেডি বলে আসছি যে একটা পেশেন্টের যখন ওটি হবে তখন আমরা সলিড ফুড সেটা কয় ঘন্টা হচ্ছে রাখবো, সেটা মাত্র হচ্ছে আপনার 6 আওয়ার, অর্থাৎ 6 আওয়ার্স সে স্টারভেশনে থাকবে। আর লিকুইড থেকে সে দূরে থাকবে হচ্ছে মাত্র 2 আওয়ার্স, লিকুইড থেকে মাত্র 2 আওয়ার্স দূরে থাকবে, ঠিক আছে। এটা আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড বইয়ে লেখা, একদম বই ল্যাবে
একদম হচ্ছে মানে বড় বড় করে লেখা। ঠিক আছে, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমার পেশেন্টের, ধরেন আমাদের আমাদের কিছু পেশেন্ট থাকে হচ্ছে হাইপার টেনশন আছে, কিছু পেশেন্টের আছে হচ্ছে আহ মানে 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 লিপিড লোয়ারিং এজেন্ট খায়। তার মানে হচ্ছে আমার পেশেন্টকে এইসব ড্রাগের ক্ষেত্রে কি নিয়ম হবে, যে এই পেশেন্টদের ক্ষেত্রে যারা বিটা ব্লকার, যারা বিটা ব্লকার ইউজ করবে এবং স্ট্যাটিন, অর্থাৎ অ্যাটোভাস্ট্যাটিন, স্ট্যাটিন স্ট্যাটিন গ্রুপের ড্রাগ ইউজ করবে, এরা মানে এটা হচ্ছে আপনার হচ্ছে এরা কন্টিনিউ করবে, এই ড্রাগ গুলা আপনার কন্টিনিউ করবে ওরা। কারণ কন্টিনিউ করবে কারণ এই ড্রাগ গুলা আপনার দেখা যায় যে আপনার সার্জারির পরে সার্ভাইভাল বেনিফিট দেয়। ঠিক আছে, সার্জারি পরে সার্ভাইভাল বেনিফিট দেয়, সার্ভাইভাল বেনিফিট দেয়, দ্যাটস ওয়াই আপনি এটাকে সার্ভাইভাল বেনিফিট দেয়, দ্যাটস ওয়াই আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার রাখতে হবে। ওকে, একটা পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে আপনি জানেন যে আমাদের সার্জারি পরে প্রথম একটা হচ্ছে জিনিস হচ্ছে পেইন। এখন পেইন কেন কন্ট্রোল করতে হবে, কেন পেইন, একটা হচ্ছে পেশেন্ট কমপ্লায়েন্স, কারণ পেশেন্ট হচ্ছে সহ্য করতে পারবেন, এটা একটা কিন্তু এর আরো একটা ইফেক্ট আছে, সেটা কি, একটা স্ট্রেসফুল হচ্ছে কন্ডিশন। আর স্ট্রেসফুল কন্ডিশনে আপনি জানেন অবশ্যই সিম্প্যাথেটিক অ্যাক্টিভেট হবে। ওই সিম্প্যাথেটিক অ্যাক্টিভেট হলে আমার যে সমস্যাটা, আমার হিলিং প্রসেস ডিলে হবে। হিলিং প্রসেস মানে সিম্প্যাথেটিক যদি অ্যাক্টিভেট হয় অবশ্যই আমার হিলিং সিস্টেম হচ্ছে আপনার ডিলে হবে। তার মানে আমাকে পেইন কন্ট্রোল করতে হবে। আর এই পেইন কন্ট্রোল করার একটা বিশেষ উপায়, আবার দেখেন, আপনি মরফিন দিয়েও, মানে আপনি অপয়েড দিয়েও পেইন কন্ট্রোল করতে পারেন, আবার এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিয়েও হচ্ছে পেইন কন্ট্রোল করতে পারেন। তার মানে আপনি এপিডুরাল দিয়েও এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিয়েও আপনি পেইন কন্ট্রোল করতে পারেন, আবার মরফিন দিয়েও বা অপয়েড দিয়েও পেইন কন্ট্রোল করতে পারেন। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, মানে কোনটা সব থেকে বেশি হবে, সেটা হচ্ছে এই এপিডুরাল বেস্ট হবে। কারণ কি, কারণ হচ্ছে এই অপয়েড আপনার হচ্ছে আমাদের যেটা মরফিন, মানে অপয়েড বা মরফিন, এরা আপনার নৈশিয়া ভমিটিং করে, প্লাস হচ্ছে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস করে এবং হিলিং প্রসেসকে আপনার হচ্ছে ডিলে করে দেয়। তার মানে মরফিন ইউজ আমরা চাইবো না, মরফিন ইউজ করব না, মানে মরফিন যতটা পারা যায় অ্যাভয়েড করব। এই জন্য আপনার হচ্ছে যদি কখনো কোশ্চেন আসে যে ও মানে কর্টিসল স্ট্রেসকে কমানোর জন্য কোন পেইন পেইন ম্যানেজমেন্ট করবে নিচের কোনটি দিয়ে, মানে কোশ্চেনটা এরকম যে কর্টিসল 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 স্ট্রেস প্রিভেন্ট করার জন্য আপনি পেইন ম্যানেজমেন্ট করবেন, আপনি পেইন ম্যানেজমেন্ট করবেন হচ্ছে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়ে, ম্যানেজমেন্ট করবেন হচ্ছে ম্যানেজমেন্ট করবেন কর্টিসল স্ট্রেস প্রিভেন্ট করার জন্য পেইন ম্যানেজ করবেন কিন্তু এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হচ্ছে মানে মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে ছিল। আই হোপ আপনারা সব বুঝতে পারছেন। জি ভাইয়া।